ভাবুন তো এমন একটি সভ্যতার কথা যারা সংখ্যায় মানবজাতিকে 6 অর্ডার অফ ম্যাগনিটিউডে ছাড়িয়ে গেছে, অর্থাৎ প্রায় 15 লক্ষ গুণ বেশি। আর এটা কোনো ব্যাকটেরিয়া নয়, এই প্রাণীগুলো তৈরি করেছে একটি সম্পূর্ণ কার্যকর সামাজিক ব্যবস্থা। তাদের আছে স্পষ্ট শ্রেণীবিন্যাস, পেশা এবং কেরিয়ার পদোন্নতি। তারা বহু আগেই শিকার ও সংগ্রহের যুগ পেরিয়ে সফলভাবে কৃষিকাজ ও পশুপালনে প্রবেশ করেছে। তারা শিশুদের শিক্ষা দেয়, বয়স্ক ও অক্ষমদের যত্ন নেয় এবং মৃতদের কবর দেয়। এমনকি তারা ক্লোনিংয়ের মাধ্যমেও বংশ বিস্তার করতে পারে। গত 100 মিলিয়ন বছরেও পৃথিবীতে টিকে থাকা প্রতিটি প্রজাতির চেয়ে তারা দীর্ঘজীবী হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি সাধারণ সংক্রমণই তাদেরকে সত্যিকারে জম্বিতে পরিণত করতে পারে। শুনতে কি সায়েন্স ফিকশনের মতো লাগছে? অথচ এটা কোনো কল্পনা কাহিনী নয়, সব কিছুই পিঁপড়াদের নিয়ে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন পৃথিবীতে কত পিঁপড়া আছে, তাদের মোট ওজন কত, তারা কবে পৃথিবীতে এসেছে, কিভাবে বেঁচে থাকে, কিভাবে কৃষিকাজ করে, কেন তাদের সমাজ মানব সভ্যতার মতো, এবং আরও অনেক কিছু যা আপনাকে বিস্মিত এমনকি হতবাকও করবে। পিঁপড়া। আমরা সবাই পিঁপড়া দেখেছি এবং হয়তো পৃথিবীতে কত পিঁপড়া আছে সেই সম্পর্কে মোটামুটি একটা ধারণাও আছে। কিন্তু খুব কম মানুষই প্রকৃত সংখ্যার কাছাকাছি যেতে পারে, কারণ বাস্তব সংখ্যা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আজ পর্যন্ত শুধুমাত্র পিঁপড়া 14,218টি প্রজাতিতে চিহ্নিত হয়েছে। এর সঙ্গে রয়েছে আরও 1758 উপপ্রজাতি। এই প্রাণীগুলো মোট সংখ্যা আসলে কেউই জানে না। সবচেয়ে প্রচলিত ধারণা অনুযায়ী পৃথিবীতে পিঁপড়ার সংখ্যা প্রায় 10 কোয়াড্রিলিয়ন, অর্থাৎ 10,000 ট্রিলিয়ন। হ্যাঁ, আমি জানি এই সংখ্যা কল্পনা করা অনেক কঠিন। মোট মিলিয়ে এই বিশাল জীবভরের ওজন দাঁড়ায় কয়েক 10 বিলিয়ন কিলোগ্রাম। মজার বিষয় হলো প্রায় 2000 বছর আগেও এই সংখ্যা মানবজাতির মোট ওজনকে ছাড়িয়ে গিয়েছিল। পিঁপড়া পৃথিবীতে সব কোনায় বাস করে, অ্যান্টার্কটিকা ছাড়া সব মহাদেশেই। তারা প্রায় 110 থেকে 130 মিলিয়ন বছর আগে আবির্ভূত হয়েছিল, সম্ভবত লরেশিয়া সুপার কন্টিনেন্টে। ঐতিহাসিকভাবে তারা এসেছিল প্রাচীন বোলতা জাতীয় প্রাণী থেকে। যদিও বিজ্ঞানীরা এখনও তাদের নির্দিষ্ট পূর্বপুরুষ বোলতার প্রজাতি শনাক্ত করতে পারেনি। এবং যদিও পিঁপড়া দেখতে উই পোকার মতো লাগে, তাদের গুলিয়ে ফেলা উচিত নয়। উই পোকা তাদের আত্মীয় নয়, বরং বিবর্তনগতভাবে তারা তেলাপোকার কাছাকাছি। পিঁপড়ার আকারে বিশাল পার্থক্য দেখা যায়। সবচেয়ে ছোট পিঁপড়া দৈর্ঘ্য প্রায় 2 মিলিমিটার, আর সবচেয়ে বড় প্রজাতি কয়েক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। ইতিহাসে সবচেয়ে বড় জীবাশ্ম পিঁপড়া ছিল ফর্মেসিয়াম। তাদের স্ত্রী পিঁপড়া 7 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতো, আর ডানার বিস্তার ছিল প্রায় 15 সেন্টিমিটার। হ্যাঁ, পিঁপড়ার ডানা আছে। আর আমরা ভিন্ন প্রজাতির কথা বলছি না। সাধারণভাবে সব পিঁপড়াই হাইমেনপটেরা বর্গের অন্তর্ভুক্ত, যার নাম থেকেই বোঝা যায় প্যাট্রা ল্যাটিন ভাষায় ডানাকেই নির্দেশ করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে শুধু স্ত্রী ও পুরুষ পিঁপড়ার ডানা থাকে, শ্রমিক পিঁপড়া ডানাবিহীন। একটু দাঁড়ান, এর মানে কি শ্রমিকরা না পুরুষ না নারী? না, এটা কোনো ভুল নয়। আমরা ইচ্ছাকৃতভাবেই শ্রমিক পিঁপড়া পুরুষ ও স্ত্রীকে আলাদা করেছি। আসলে শ্রমিক পিঁপড়া প্রযুক্তিগতভাবে স্ত্রী হলেও তাদের প্রজনন ব্যবস্থা অপরিণত, যা কার্যত তাদের অযৌন করে তোলে। তাহলে তারা বংশবিস্তার করে কিভাবে? আসলে তারা করে না। পিঁপড়াদের সমাজে প্রজনন একটি বিশেষ অধিকার, সম্মান ও বিশাল দায়িত্ব। এই অধিকার পাওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী বা সক্ষম হওয়া জরুরি নয়, বরং এটি জন্মসূত্রে নির্ধারিত। পিঁপড়াদের প্রজনন কৌশল অত্যন্ত বৈচিত্র্যময়। সবচেয়ে সাধারণ পদ্ধতি হলো পুরুষ ও স্ত্রী স্বাভাবিক মিলন। কিন্তু প্রথম নজরে যতটা সাধারণ মনে হয়, বাস্তবে পিঁপড়াদের প্রজননে আছে নাটক, রোমাঞ্চ, অদ্ভুত সব ঘটনার এক বিস্ফোরক মিশ্রণ, যা মানুষ কল্পনাও করতে পারে না। সবকিছু শুরু হয় ন্যাপশিয়াল ফ্লাইট দিয়ে। এটি এমন একটি বিশেষ সময় যখন পৃথিবীর সব অঞ্চলে যেখানে বসন্ত আসে, নতুন উপনিবেশ তৈরি হয়। ডানাওয়ালা স্ত্রী ও পুরুষ পিঁপড়ারা বাসা ছেড়ে বেরিয়ে আসে মিলনের জন্য, নতুন পরিবার গঠনের উদ্দেশ্যে। এটাই তাদের জীবনের একমাত্র সময়
যখন তারা ডানাকে প্রকৃত কাজে ব্যবহার করে। পিঁপড়ার ডানা খুব একটা কার্যকর নয়। স্ত্রী পিঁপড়ারা প্রায় উঁচু গাছের ডগা থেকে আকাশে উঠতে শুরু করে। পুরুষরা তুলনামূলক বেশি চটপটে এবং মাটি থেকে উঠতে পারে। মিলন ঘটে আকাশে, মধ্য আকাশে, উড়ন্ত অবস্থায়। হ্যাঁ, প্রকৃতি কখনো কখনো এতটাই রোমান্টিক, কিন্তু এখানেই রোমাঞ্চের সমাপ্তি। মিলনের পর পুরুষ পিঁপড়ার জীবনে আর কোনো উদ্দেশ্য থাকে না এবং অল্প সময়ের মধ্যে সে মারা যায়। তাহলে স্ত্রী পিঁপড়া কি করে? সে তার পুরনো বাসা থেকে উড়ে যায়। মাটিতে নামার পরপরই নিজের ডানা নিজেই কামড়ে ছিঁড়ে ফেলে। কেন জানেন? কারণ তার ডানার আর প্রয়োজন নেই। একটি স্ত্রী পিঁপড়া জীবনে মাত্র একবার নিষিক্ত হয়, এরপর আর কখনো দ্বিতীয় ফ্লাইট হয় না। ভবিষ্যৎ রানী একটি নতুন উপনিবেশ গঠনের জায়গা খুঁজতে শুরু করে। পুরুষের রেখে যাওয়া জেনেটিক উপাদান তার সারা জীবনের জন্য যথেষ্ট। এর সাহায্যে সে সারা জীবন নিষিক্ত ডিম দিতে পারে। আর রানীরা খুব দীর্ঘজীবী, প্রজাতি ভেদে 12 থেকে 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। অন্যদিকে সাধারণ শ্রমিক পিঁপড়া সর্বোচ্চ 5 বছর বাঁচে। তবে এটাও সত্য যে এই প্রজনন পদ্ধতি বেশিরভাগ প্রজাতির জন্য সাধারণ হলেও পিঁপড়ার ক্ষেত্রে নয়। কিছু প্রজাতিতে শ্রমিক মিলন করতে পারে, সন্তানও জন্ম দিতে পারে। আবার কিছু প্রজাতি আরও এক ধাপ এগিয়ে ক্লোনিং এর মাধ্যমে বংশ বিস্তার করতে পারে। না, কোনো ল্যাবরেটরি বা টেস্ট টিউব নয়, তবে ধারণাটা কিছুটা একই রকম। উদাহরণ হিসেবে বলা যায় মাইকোসেপোরাস স্মিথি নামের একটি উপজাতির কথা, যারা পার্থেনোজেনেসিসের মাধ্যমে বংশ বিস্তার করে। এই প্রক্রিয়ায় নিষিক্ত না হওয়া ডিম থেকেই স্ত্রী পিঁপড়া জন্ম নেয়। এগুলো এমন কোনো অতিরিক্ত ডিম নয় যেগুলো পুরুষ নিষিক্ত করার সুযোগ পায়নি। আসল বিষয় হলো এখানে নিষিক্ত করার মতো কোনো পুরুষই নেই। বিবর্তনের ধারায় এই প্রজাতির পুরুষদের অপ্রয়োজনীয় বলে ধরে নিয়েছে। যখন অ্যামাজন অববাহিকায় মাইকোসেপ্রাস স্মিথি উপনিবেশ আবিষ্কৃত হয়, বিজ্ঞানীরা বিস্মিত হয়ে যায়। পুরো উপনিবেশ ছিল শুধু স্ত্রী পিঁপড়া এবং তারা সবাই একই রানীর হুবহু ক্লোন। এই তথ্য প্রকাশিত হয় প্রসিডিং অফ রয়্যাল সোসাইটিতে প্রকাশিত এক গবেষণাপত্রে। সামাজিক কাঠামোর দিক থেকে পিঁপড়ারাই পৃথিবীতে মানুষের সবচেয়ে কাছাকাছি। মিরম্যাকোলজি অর্থাৎ পিঁপড়া বিষয়ক বিজ্ঞান যত নতুন আবিষ্কার করছে, ততই এই সত্য প্রমাণিত হচ্ছে। একটি পিঁপড়ার ডিবিতে থাকে কঠোর শ্রেণীবিন্যাস ও দায়িত্ব বন্টন। উপনিবেশ পরিচালনা করে রানী, যিনি ডিম পারেন। রানীর চারপাশে থাকে 10 থেকে 12টি পিঁপড়ার একটি দল, যারা তাকে খাওয়ানো থেকে শুরু করে সব ধরনের যত্ন নেয়। সাধারণত তরুণ পিঁপড়ারাই এই কাজ করে। এটি এক ধরনের সামাজিক প্রশিক্ষণ, যার মধ্য দিয়ে সব পিঁপড়ারাই প্রায় 1 মাস যেতে হয়। এই শিক্ষানিবেশ দায়িত্ব হলো রানী, ডিম ও লার্ভার যত্ন নেওয়া। পরিণত পিঁপড়ারাই চলে যায় ডিবির বাইরের এলাকায় খাদ্য সংগ্রহ ও টহলের কাজে। যে পিঁপড়া খাবার খুঁজে পায়, সে তা নিয়ে আসে কর্তৃপক্ষের কাছে। এরপর সিদ্ধান্ত হয় কিভাবে সেই খাবার পুরো উপনিবেশ বন্টন করা হবে। খাবারের পাশাপাশি উপনিবেশ ছড়িয়ে পড়ে একটি বিশেষ ফেরোমেন, রানী নিঃসৃতি, গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ। এটা থাকে রানীর স্বাস্থ্যের তথ্যে। রানীর সেবায় নিয়োজিত পিঁপড়ারাই এই পদার্থ চেটে নেয়, নিজের বিশেষ থলিতে জমা করে এবং পরে একে অপরের মধ্যে ছড়িয়ে দেয়। ফলে পুরো পিঁপড়ে সমাজ একটি তথ্য নেটওয়ার্ক যুক্ত থাকে। এক কথায় পিঁপড়াদের নিজস্ব ছোট্ট সোশ্যাল নেটওয়ার্ক। পিঁপড়াদের জীবনযাপনের আরেকটি বিস্ময়কর দিক হলো তারা কিভাবে সন্তানদের বড় করে তোলে। পিঁপড়ারা ইন্টারঅ্যাক্টিভ শিখতে পারে, অর্থাৎ নিজের ভুল থেকে নয়, অন্যের অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করতে পারে। পোকামাকড়দের জন্য এটি সত্যিই অসাধারণ। সবচেয়ে অভিজ্ঞ ও শক্তিশালী শিকারী পিঁপড়ারাই প্রথম আক্রমণ করে। সে তরুণদের দেখায় কিভাবে আক্রমণ করতে হয়, হুল ফোটাতে হয়, শিকার হত্যা করতে হয়। এভাবেই তারা নতুন প্রজন্মকে শিকার শেখায়। কিন্তু শেখার জন্য দরকার স্মৃতিশক্তি, আর এ ব্যাপারে পিঁপড়াদের কোনো অভিযোগ নেই। যেসব খাদ্য গ্রাহক পিঁপড়া নিজের খাবার খুঁজে বেড়ায়, তারা নিজেদের শিকার এলাকায় ভালোভাবে মনে রাখতে পারে এবং বাসায় ফেরার পথ মনে রাখে। যদি তাদের রাস্তা জটিল গোলকধাঁধা দিয়ে আটকে দেওয়া হয়, তারা ঘুরে ঘুরে অবশেষে পথ খুঁজে নেয়। তারপরও সেই পথ অন্তত 4 দিন মনে রাখে। এমনকি খারাপ আবহাওয়ার কারণে স্থির থাকলেও তারা পথ খুঁজে নেয়। পিঁপড়াদের সময় জ্ঞান অসাধারণ। যদি নির্দিষ্ট সময়ে কোনো খাবার উৎস রাখা হয়, খুব দ্রুত তারা সেই সময় মনে রাখে এবং ঠিক সময় মতো সেখানে উপস্থিত হয়। যদি খাবার দেওয়া বন্ধ হয়ে যায়, তবুও তারা আরও 5 দিন একই সময় সেই জায়গায় ফিরে আসে। ফারাও আন্টস অত্যন্ত সংগঠিত। প্রথম সতর্ক সংকেত পেলেই
তারা পরিবার ও সম্পদ ছড়িয়ে নেওয়ার প্রস্তুতি নেয়। প্রথমে তারা লার্ভা ও পিউপাকে বের করে আনে, তবে পুরোপুরি পালানোর আগে তারা পরিস্থিতি যাচাই করে। হয়তো এটা মিথ্যা অ্যালার্ম। শুধু বিপদ নিশ্চিত হলেই তারা পুরোপুরি স্থান ত্যাগ করে। এত জটিল সমন্বয়ের পরও প্রশ্ন আসে, হাজার হাজার পিঁপড়া কিভাবে এত কার্যকরভাবে যোগাযোগ করে? তারা কিভাবে জানে কোথায় যেতে হবে, কি করতে হবে? আসলে তাদের সবকিছু মনে রাখার প্রয়োজন হয় না, আর তাদের যোগাযোগ পদ্ধতি আমাদের ধারণার চেয়েও অনেক সমৃদ্ধ। পিঁপড়াদের মানুষের মতো কান নেই, তারা কম্পন অনুভব করে, শুনতে পায়। হাঁটু ও পায়ের বিশেষ সেন্সর তাদের আশেপাশে কম্পন শনাক্ত করতে সাহায্য করে। কিছু পিঁপড়া স্টিডুলেশন নামক শব্দ তৈরি করে, পেট ও চোয়ালের অংশ ঘষে তৈরি হওয়া এক ধরনের কিচিরমিচির। এই শব্দ তারা নিজেদের মধ্যে বা অন্য প্রজাতির সঙ্গেও যোগাযোগ ব্যবহার করে। তবে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলো গন্ধ। পিঁপড়ারা মাটিতে ফেরোমনের রাস্তা রেখে যায়, যা অন্য পিঁপড়ারা সহজে অনুসরণ করতে পারে। যেসব প্রজাতি দলবদ্ধ খাবার সংগ্রহ করে, তারা খাবার পাওয়ার পর ফেরার পথে রাস্তা চিহ্নিত করে যায়। অন্য পিঁপড়ারাও সেই পথ অনুসরণ করে এবং ফেরার সময় নিজের ফেরোমন যোগ করে রাস্তা আরও শক্তিশালী করে। যখন খাবার ফুরিয়ে যায়, নতুন ফেরোমন আর যোগ হয় না এবং ধীরে ধীরে গন্ধ মিলে যায়। এই আচরণ পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে তাদের সাহায্য করে। যদি কোনো পরিচিত পথ বাধাগ্রস্ত হয়, খাদ্য সংগ্রাহকরা নতুন রাস্তা খুঁজতে শুরু করে। সফল হলে ফেরার সময় নতুন ও ছোট রাস্তার চিহ্ন রেখে যায়। এরপর অন্য পিঁপড়ারাও সেই পথ ব্যবহার করে এবং আরও শক্তিশালী করে তোলে। এভাবেই তৈরি হয় বিখ্যাত অ্যান্ট ট্রেইল। ফেরোমন শুধু পথ দেখানোর জন্য নয়, একটি পিছে যাওয়া পিঁপড়া এমন এক অ্যালার্ম ফেরোমন ছাড়ে যা আশেপাশে পিঁপড়াদের আক্রমণাত্মক করে তোলে এবং দূরের পিঁপড়াদেরও ডেকে আনে। কিছু প্রজাতি বিভ্রান্তিকর ফেরোমন ব্যবহার করে শত্রুদের একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেয়। পিঁপড়াদের শরীরে বিভিন্ন অংশ এই রাসায়নিক তৈরি হয়, বিশুগ্রন্থি, পেট, রেকটাম, স্টার্নাম, এমনকি পেছনের পা থেকেও। তারা খাবারের সঙ্গে ফেরোমন মিশিয়ে একে অপরকে খাওয়ায়, ফলে তথ্য পুরো উপনিবেশে ছড়িয়ে পড়ে। এর মাধ্যমে অন্য পিঁপড়ারাও বুঝতে পারে কে কোন কাজের দলে আছে। কিছু প্রজাতি আবার একাধিক রানীও থাকে। যখন প্রধান রানী একটি নির্দিষ্ট ফেরোমন উৎপাদন বন্ধ করে দেয়, তখন সেটি ক্ষমতা পরিবর্তনের সংকেত হিসেবে কাজ করে। এরপর শ্রমিকরা অন্য এক নারীর যত্ন নিতে শুরু করে, যিনি নতুন প্রধান রানী হয়ে ওঠে। এত বৈচিত্র্যময় যোগাযোগ ব্যবস্থা এবং ক্ষুদ্র কিন্তু অত্যন্ত যুক্তিবাদী মস্তিষ্ক পিঁপড়াদের দিয়েছে সভ্যতা সদৃশ সমাজ গঠনের অসাধারণ ক্ষমতা। উচ্চ স্তন্যপায়ী প্রাণী থেকে অসীম দূরে থাকা সত্ত্বেও পিঁপড়ারা কৃষিকাজ ও মানুষের মতো দক্ষ হয়ে উঠেছে। অনেক পিঁপড়া শিকারী, মৃতভোজী ও তৃণভোজী। তৃণভোজী কিছু প্রজাতি নিজেদের অস্ত্রের ব্যাকটেরিয়ার সঙ্গে বিশেষ সহাবস্থানের মাধ্যমে উদ্ভিদের পুষ্টিমান বাড়ায়। কিন্তু কিছু প্রজাতি আরও এক ধাপ এগিয়ে গেছে, বিশেষ করে তারা নিজেদের কৃষি ব্যবস্থা তৈরি করে ফেলেছে। এই চর্চা এতটাই বিস্তৃত যে এখন আন্ট ফার্মিং আলাদা শ্রেণীতে বিভক্ত। সবচেয়ে প্রাথমিক কৃষিকাজে দক্ষ হয়েছে ৮০টি প্রজাতি। ৩৪টি প্রজাতি কোরাল মাশরুম চাষ করে এবং ১৮টি প্রজাতি ব্রিডিং করে, আর ৬৩টি উপজাতি উন্নত কৃষিকাজে পারদর্শী। তারা মাশরুম চাষ করে এবং পুরোপুরি মাশরুম বাগান তৈরি করে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, কিছু বিশেষ মাশরুমের জাত প্রজন্মের পর প্রজন্ম ধরে পিঁপড়াদের দ্বারা গৃহপালিত হয়েছে। এই মাশরুমগুলো এখন আর বনে টিকে থাকতে পারে না, কেবল পিঁপড়াদের খামারেই বেঁচে থাকে। লিফ কাটার আন্টসের উপনিবেশ এই কৃষিকাজে অসাধারণ উদাহরণ। তারা পাতা কেটে বাসায় নিয়ে আসে এবং ছোট ছোট টুকরো করে মাশরুম চাষে ব্যবহার করে। এমনকি কৃষিকাজেও তাদের স্পষ্ট দায়িত্ব বন্টন আছে। বড় শ্রমিকরা ডাটা কাটে, ছোটরা পাতা চিবিয়ে টুকরো করে, আর সবচেয়ে ছোটরা বাগানের যত্ন নেয়। তারা মাশরুমকে ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকেও রক্ষা করে। পিঁপড়াদের শরীরে এমন ব্যাকটেরিয়া থাকে যা অ্যান্টিবায়োটিক জাতীয় পদার্থ তৈরি করে এবং মাশরুমের জন্য ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে। লিফ কাটার আন্ট এতটাই সংবেদনশীল যে তারা বুঝতে পারে কোন গাছের পাতা মাশরুমের জন্য ক্ষতিকর। যদি কোনো পাতা বিষাক্ত হয়, পুরো উপনিবেশ তা মনে রাখে এবং আর কখনো সেই পাতা সংগ্রহ করে না। এত উচ্চস্বরে সংগঠন যে কাউকে হতবাক করে দিতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, পিঁপড়ারাও পশুপালন শিখেছে। তারা অ্যাফিড নামের ক্ষুদ্র পোকা পালন করে, যারা হানিডিউ নামের মিষ্টি তরল নিঃসরণ করে, যা শক্তির চমৎকার উৎস। পিঁপড়ারা অ্যাফিডদের রক্ষা করে
চারণ করায়, এমনকি তাদের দুধও দোয়ায়। অ্যাফিডের প্যান্ট অ্যান্টেনা দিয়ে আলতো স্পর্শ করলেই অ্যাফিড মিষ্টি তরল বের করে দেয়। মজার বিষয় হলো এটা পরজীবিতা নয়, কারণ পিঁপড়াদের সুরক্ষা ছাড়া অ্যাফিড অনেক দ্রুত শিকার হয়ে মারা যেত। স্থানান্তরের সময় পিঁপড়াদের নিজেদের অ্যাফিডের পাল সঙ্গে নিয়ে যায়। এখানে মানুষ পশুপালনের সঙ্গে মিল স্পষ্ট। এসব দেখে মনে হতে পারে পিঁপড়ারা এক নিখুঁত জীবনযাপন ব্যবস্থা গড়ে তুলেছে, কিন্তু বাস্তবে তাদের সমাজেও ভয়ঙ্কর ত্রুটি আছে। দেখুন এটা, এগুলো কি কোনো উৎসব করছে, বিয়ে নাকি কোনো ধর্মীয় নৃত্য? না, এটাকে বলা হয় ডেথ সার্কেল। এখানে থাকা প্রায় সব পিঁপড়ারাই খুব শীঘ্রই মারা যাবে। তারা বৃত্তকারে ঘুরতে থাকবে মৃত্যু পর্যন্ত। কিন্তু কেন? আসলে এটি তাদের ফেরোমন ব্যবস্থার এক ধরনের সিস্টেম ত্রুটি। যদি কোনো দল একই দিকে বারবার মোড় নিয়ে থাকে, তারা নিজেদের ফেলে যাওয়া গন্ধের পথে ফিরে আসে, তারপর আবার একই রাস্তা অনুকরণ করে একই জায়গায় ফিরে আসে। চক্র চলতেই থাকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এভাবে ঘুরতে ঘুরতে আর ফেরোমন ছাড়ে, ফলে সেই ভুল পথ আরো শক্তিশালী হয়। তাদের বন্ধুরাও এসে সেই বৃত্তে যোগ দেয়, কারণ তারা ভাবে এটি সঠিক রাস্তা। ফলাফল, হাজার হাজার পিঁপড়া ক্লান্তিতে মারা যায়। শুধু বাইরের কোনো আকস্মিক হস্তক্ষেপই তাদের বাঁচাতে পারে। সবচেয়ে বড় ডেথ সার্কেল দেখা গিয়েছিল 1921 সালের গায়ানাতে। ভ্রমণকারীরা উইলিয়াম ভিভ দাবি করেছিলেন সেই বৃত্তের ব্যাগ ছিল 365 মিটার এবং এটি টানা 2 দিন চলেছিল। দেখতে সত্যিই ভৌতিক। পিঁপড়ারাও কি সত্যি জম্বি হতে পারে? এটি হলো কর্ডিসেপস নামের ছত্রাক। দেখতে নিরীহ হলেও পিঁপড়াদের জন্য এটি একটি দুঃস্বপ্ন। এই ছত্রাকের স্পোরে আক্রান্ত হওয়া একটি পিঁপড়ার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। সংক্রমণের পর ছত্রাকটি পিঁপড়ার ঘ্রাণ শক্তি নষ্ট করে দেয়, যা তাদের প্রধান যোগাযোগ ব্যবস্থা। ফলে আক্রান্ত পিঁপড়া দলছুট হয়ে যায় এবং আর উপনিবেশে ফিরতে পারে না। এই পর্যায়ে ছত্রাকটি আর আচরণ নিয়ন্ত্রণ করতে শুরু করে। শেষ পর্যন্ত এটি পিঁপড়াকে বাধ্য করে কোনো ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে জায়গায় গিয়ে পাতার নিচে কামড়ে ঝুলে থাকতে। একবার কামড় দিলে সে আর ছাড়তে পারে না, কারণ ছত্রাক তার পেশি নিয়ন্ত্রণ বন্ধ করে দেয়। এরপর ছত্রাকটি তার শরীর ভেতরে বাড়তে থাকে, অবশেষে মাথা ভেদ করে বেরিয়ে আসে এবং নতুন স্পোর ছড়িয়ে দেয়। পুরো প্রক্রিয়াটি প্রায় 10 দিন ধরে চলে। আর ভয়ঙ্কর বিষয় হলো এই সময়ের বেশিরভাগ সময় পিঁপড়াটি জীবিত থাকে। এটা যেন সত্যিকারের দুঃস্বপ্ন। ছত্রাকটি শরীরের পেশিতন্ত্রের মধ্যে মাইসেলিয়াম ছড়িয়ে দিতে পুরো দেহকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আক্রান্ত পিঁপড়া মূলত ছত্রাকের পরিবহন যন্ত্রে পরিণত হয়। তার কোষে ধীরে ধীরে ছত্রাক দ্বারা প্রতিস্থাপিত হতে থাকে। একদম পুতুল নাচের কারিগরের মতো ছত্রাক পিঁপড়ার দেহ নিয়ন্ত্রণ করে তাকে বাধ্য করে এই ভয়ঙ্কর কাজ করতে। তবুও সব দুর্বলতার সত্ত্বেও পিঁপড়ারা পৃথিবীর জীবনমণ্ডলে নিজেদের অবস্থান শক্তভাবে ধরে রেখেছে। আর তাদের সমাজ ব্যবস্থা মানুষের সভ্যতার সঙ্গে এতটাই মিল যে তা কিছুটা ভয়ঙ্কর লাগে। কে জানে, ভবিষ্যতে তারা হয়তো আরো বড় কোনো সভ্যতার দিকে অগ্রসর হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অরণ্যপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।